আচ্ছা 9 নম্বর অধ্যায়ের প্রথম অঙ্কটা আমরা দেখি, বলছে y = e টু দি পাওয়ার x হলে y টু দি পাওয়ার n এর মান কত। তাহলে প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে y = e টু দি পাওয়ার x হলে y সাব n এর মান নির্ণয় করা। এখন এই অঙ্কটা বোঝার আগে আমরা কিছু বিষয় দেখি। y1 মানে বোঝায় dy/dx, মানে y কে একবার ddx করা। y2 মানে বোঝায় d²y/dx², মানে y কে দুইবার ddx করা। ঠিক আছে, তারপরে y3 বলতে বোঝায় d3y হলো dx3, মানে y কে তিনবার ddx করা। তাহলে যদি y সাব n থাকে এক্ষেত্রে কি হবে, dny/dxn। তাহলে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের এই বিষয়টা জানতে হবে, মানে যতবার ddx করব ততবার সংখ্যা বেড়ে যাবে। একবার করলে y1, দুইবার করলে y2, তিনবার করলে y3, চারবার করলে কি y4, পাঁচবার করলে এইভাবে চলতেই থাকবে। এখন তাহলে এখানে যে প্রশ্ন দেওয়া আছে y = e টু দি পাওয়ার x, এটাকে আমরা ddx করব। তাহলে এই জন্য আমরা লিখব যে dy/dx। তাহলে ddx রাখলাম আর y এর মান হলো e টু দি পাওয়ার x, এটা নিলাম। নেওয়ার পরে dy/dx এর পরিবর্তে কি y1 নেওয়া যায়, একটু আগেই বললাম, এটা আমরা নিলাম। নেওয়ার পরে এখন ddx e টু দি পাওয়ার x, ddx e টু দি পাওয়ার x এর সূত্র কি, ddx e টু দি পাওয়ার x এর সূত্র হলো e টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে এখানে ddx e টু দি পাওয়ার x, আচ্ছা এখানে যে x সূত্রানুসারে এখানে x থাকার কথা, বাট এখানে কি x আছে, নাই, এখানে আছে x। তাহলে আমরা কি করব, x টাকে x ধরে নিব। মানে ক্যালকুলাসের অঙ্কের নিয়ম হলো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ddx এর সাথে প্রথমে যেটা থাকবে এটাকে সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে ddx এর সাথে প্রথমে কি e আছে, এই জন্য আমরা e কে সূত্রে অ্যাপ্লাই করব। আর পরে যাই থাকুক না কেন সেটাকে x ধরে নিব, যে কোনো কিছু থাকুক। তাহলে প্রথমে e আছে মানে e এর সূত্রে পড়বে, আর x টাকে আমরা কি x ধরে নিব। তাহলে ddx e টু দি পাওয়ার x, এটা সূত্র কি e টু দি পাওয়ার x, তাহলে বলবো x কিন্তু লিখবো কি x। এখন আমরা যে x টাকে x ধরলাম এটা কি রিয়েলি x, এটা রিয়েলি x না, সেজন্য এটাকে আবার ddx করে দিলাম। মানে x টাকে যে x ধরলাম এটা কিন্তু প্রকৃতপক্ষে x না, সেজন্য এটাকে আবার কি করে দিব, ddx করে দিব। এখন এখানে y1 নিলাম, e টু দি পাওয়ার x নিলাম। নেওয়ার পরে দেখো এখন শর্টকাটে হিসাব করতে হবে। ddx x এর মান কত, 1, ddx x এর মান 1, এটাও সূত্র। সূত্র মনে আছে কিনা আমি দেখাচ্ছি এখানে। এই যে ddx x এর মান হলো 1, তাহলে ddx x এর মান 1, এখন 1 এর সাথে গুণ করলে কি a হয়ে যাবে। ঠিক আছে, a নিলাম। এখন এটাকে সামনে আনলাম আর e টু দি পাওয়ার x কে পরে নিলাম। এরপরে আমরা আবার দ্বিতীয়বার ddx করব। তাহলে এখন y1 এর মান আমরা কি পাইলাম, a e পাওয়ার x, এটাকে আবার দ্বিতীয়বার ddx করব। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। কারো প্রশ্ন? তাহলে আবার ddx করব, কাকে করব, y1 কে, এই জন্য আমরা লিখবো ddx y1। তাহলে ddx রাখলাম আর y1 এর মান কত, a e পাওয়ার x, এটা নিলাম। নেওয়ার পরে যেহেতু y1 কে আবার ddx করছি সেজন্য কি y2 হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে এর তো কোনো কাজ নেই, এর কোনো কাজ আছে, এটাকে সামনে নিলাম আর ddx e টু দি পাওয়ার x রাখলাম। এখন ওই যে বলছি যে ক্যালকুলাসের ক্ষেত্রে নিয়ম হলো ddx এর পর যেটা থাকবে এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে হবে, আর পরে যাই থাকুক না কেন সেটার কি ধরতে হবে, x ধরতে হবে। তাহলে এখানে e টু ax টাকে আমরা x ধরে নিব। তাহলে ddx e টু দি পাওয়ার x বা ddx e টু দি পাওয়ার x, এটা সূত্র কি, এটা সূত্র হলো e পাওয়ার x। আচ্ছা এখানে যে বিষয়টা হলো দেখো, এই যে ddx e টু দি পাওয়ার x, এটার মানটা কিন্তু আমরা এই যে এটা পাইছি, হিসাব করে আমরা এই যে এতটুকু পাইছি।
বা এই যে এটা পাইছি। তো এইটা আর নতুন করে ক্যালকুলেশন না করে এটার পরিবর্তে ডাইরেক্ট এই যে এটা নেওয়া হয়েছে, এই জন্য এটার পরিবর্তে আমরা এই মানটা নিচ্ছি। মানে এখানে ddx e টু দি পাওয়ার x, এটার মানটা এই যে ddx e টু দি পাওয়ার x, এটা হিসাব করে আমরা কি পাইছি, এটা হিসাব করে আমরা পাইছি e পাওয়ার x। তো এটা নতুন করে ক্যালকুলেশন না করে আগে যেটা পাইছি এটাই আমরা বসাইছি শর্টকাটে। তাহলে এখন এর সাথে a গুণ করলে a স্কয়ার আর এখানে e টু দি পাওয়ার x। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোমার অনলাইনে যারা আছো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আবার রিপিট করবো, আবার রিপিট করতেছি। এখানে দেখো আবার আমরা ddx নিব, এখানে y1 নিব। তাহলে ddx রাখলাম, y1 এর মান হলো e টু দি পাওয়ার x। এখন ddx y1 মানেই হলো y2, ঠিক আছে? তারপরে এখানে এর কোনো কাজ নাই, এর কাজ নাই কেন? এখানে dx মানে x হলো চলক, তো x যদি চলক হয় অবশ্যই a কি সহগ, তো সহগকে ddx করার কোনো প্রয়োজন নেই, এই জন্য সহগটাকে আমরা সামনে নিব। তাহলে এখানে ddx থাকলো আর এখানে e টু দি পাওয়ার x নিলাম। তাহলে এর জায়গায় এ রাখলাম। এখন দেখো ddx e টু দি পাওয়ার x, এটার মানটা আমরা আগেই বের করছি। ddx এই যে ddx e টু দি পাওয়ার x, এটার মানটা আমরা হিসাব করে কি এই যে এটা পাইছি a পাওয়ার x। তাহলে এই পুরাটার পরিবর্তে আমরা এই যে a পাওয়ার x নিলাম। এক কথায় এই যে এইটার মানই আমরা এটা পাইছি। আর এখানে যে বিষয়টা আছে এই বিষয়টাই কিন্তু এখানে দেওয়া আছে, এই জন্য এটার জন্য ডাইরেক্ট আমরা কি এই যে a পাওয়ার x নিলাম, a পাওয়ার x নিলাম। এখন এর সাথে গুণ করলে a স্কয়ার আর e টু দি পাওয়ার x নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? জুবাইর ভাই এখানে প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা এখন আমরা আবার ddx করব। আচ্ছা, আবার যদি ddx করি তাহলে এখানে আবার ddx নিব, এখানে y2 নিব, নেওয়ার পরে ddx রাখলাম আর y2 এর মান কি a স্কয়ার e টু দি পাওয়ার x। এখন dx মানে কি x হলো চলক, তো x যদি চলক হয় a স্কয়ারের কোনো কাজ নাই, এটা হলো সহগ, এটাকে সামনে নিলাম। তাহলে ddx থাকলো এখানে e টু দি পাওয়ার x। তাহলে a স্কয়ার রাখলাম, ddx e টু দি পাওয়ার x, ddx e টু দি পাওয়ার x, এটার মান আমরা কি পাইছি? এটার মান আমরা পাইছিলাম যে a পাওয়ার x। তাহলে ডাইরেক্ট আমরা এই যে এটার পরিবর্তে a পাওয়ার x নিব। তাহলে a স্কয়ার এবং a গুণ করলে a কিউব হবে আর এখানে e টু দি পাওয়ার x নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন একইভাবে কি এভাবে চলতেই থাকবে, y3 y4 y5 y6 y7 এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি না যে এটা এখানে লিখবা খাতায়, মানে এভাবে ডট ডট দিবা 2 লাইন, দেওয়ার পরে নিচে লিখবা যে অতএব yn। দেখো এখানে যখন 3 এখানে 3, এখানে যখন 2 এখানে 2, বাকি সব ঠিক আছে। এখানে যখন 1 তখন এখানে 1, বাকি সব ঠিক আছে। তাইলে যখন আমরা y সাব n নিব তখন a পাওয়ার কি n হয়ে যাবে, আর এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে? তাহলে e টু দি পাওয়ার x হবে। এটাই হলো উত্তর। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা কারো? প্রশ্ন থাকলে বলতে পারো। এখন এটা তো আমরা করলাম, এরপরে পরীক্ষায় কিন্তু এত সময় পাবো না এত লংলি ক্যালকুলেশন করার, পরীক্ষায় আমাদের শর্টকাটে কাজ করতে হবে। কারণ শর্টকাটে কাজ কেমনে করে দেখো, একদম শর্টকাটে। প্রথমে লিখবো যে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এটা নিলাম। তাহলে y1 এর মান কি হবে? এটাকে ddx করতে হবে। তাহলে ddx e টু দি পাওয়ার x, তাহলে ddx e টু দি পাওয়ার x এর সূত্র কি e টু দি পাওয়ার x। এখন এই যে ax কে যে আমরা x ধরছি এটা কিন্তু প্রকৃতপক্ষে x না, মানে এই অঙ্কটা এখানে রিপিট করতেছি শর্টকাট দিয়ে। তাহলে ax কে আবার কি ddx করতে হবে। এখন আলাদাভাবে যদি আমরা ax কে ddx করি তাহলে কি ddx x এর মান 1 এর সাথে a গুণ করলে কি a হবে, তার মানে a হবে। এই জন্য একবারে সাজিয়ে লিখে a e পাওয়ার ax লেখা হয়েছে, একবারে সাজিয়ে লেখা হয়েছে। তারপরে দেখো y2 মানে কি এটাকে আবার ddx করব, এই জন্য লিখছি ddx এই যে এটা। এখন এর তো কোনো কাজ নাই, এই জন্য এটাকে সামনে আনলাম। তাহলে কি থাকে ddx e টু দি পাওয়ার x, তাহলে ddx e টু দি পাওয়ার x এর মানই তো এই যে এটা। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিলাম, বসাই দিলে a গুণ করলে a স্কয়ার আর এখানে e টু দি পাওয়ার x নিলাম। তারপরে y3 মানে কি এই যে এখানে যে মানটা পাইছি এটাকে আবার ddx করতে হবে।
তাহলে এটাকে যদি আবার ডিডিএক্স করি, ডিডিএক্স নিলাম আর এখানে যা আছে তাই নিলাম। এখন যেহেতু এখানে ডিএক্স মানে এক্স হলো, তাহলে এক্স এর তো কোনো কাজ নাই, এটা সহগ, এই জন্য এটাকে সামনে নিব। তাহলে কি থাকে, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর মানই তো এটা পাইছি আমরা প্রথমে হিসাব করে, এই জন্য আমরা ডাইরেক্ট এই মানটা নিয়ে নিচ্ছি। তাহলে এ স্কয়ারের সাথে এ গুণ করলে এ কিউব, আর এখানে ই টু দি পাওয়ার এক্স নিলাম। নেওয়ার পরে 2 লাইন ডট ডট দিব, কারণ এইভাবে তো চলতেই থাকবে, y3 y4 y5 y6 y7 এইভাবে কি অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে অনুরূপভাবে এখানে দেখো, এখানে যখন 1 তখন এর পাওয়ার 1, এখানে যখন 2 এর পাওয়ার 2, আর এখানে যখন 3 এর পাওয়ার 3। হ্যাঁ, কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন হয়নি, এগুলা সেমই। তাইলে যখন আমরা এখানে 3 পরিবর্তে n নিব, তখন কি এর পাওয়ার n হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন হবে না। এটা 2 মার্কের অঙ্ক, 2 মার্কের যেহেতু অঙ্ক, পরীক্ষায় আসলে এইভাবেই দিতে হবে। আর যদি তোমরা চাও এই অধ্যায়টা স্কিপও করতে পারো। এই অধ্যায় থেকে রচনামূলক আসার সম্ভাবনা কম, বাট সংক্ষিপ্ত আসবে, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আসবে। এখন যাদের টার্গেট শুধু পাস করব, তারা এই অধ্যায়টি স্কিপ করতে পারো। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা আমরা দেখি। একই নিয়মে এই 2 নম্বরটা কাজ থাকলো, এটা তোমরা করবা। এরপরে 3 নম্বরটা হলো y = e টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা আমরা সমাধান করব। এক কথা আমি সিকোয়েন্সলি আগাইতেছি, 9টা শেষ করাবো, 10 করাবো, তো 10টা সবারই করতে হবে। তাহলে দেখো এখানে 3 নম্বর যে প্রশ্নটা আছে এটা রাখলাম, রাখার পরে দেখো তাহলে y1 নিব। y1 মানে কি, এটাকে ডিডিএক্স করতে হবে। তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটা সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে এটাকে যে আমরা এক্স ধরছি, এটা তো অ্যাকচুয়ালি এক্স না, সেই জন্য এটাকে আবার ডিডিএক্স করলাম। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাখলাম, আর ডিডিএক্স এক্স এর মান কত, 1। 1 এর সাথে মাইনাস এ গুণ করলে কি মাইনাস এ হবে। তাইলে এখন দেখো এই মাইনাস এর মধ্যে কি একটা -1 আছে, তাহলে -1টাকে আমরা সামনে নিলাম, আর 1 এর উপর কি পাওয়ার 1 নেওয়াই যায়। কেন নিলাম, কারণ এই যে এখানে 1 আছে, এই জন্য 1 নিলাম। তারপরে এ আছে, এ নিলাম, এর সাথে পাওয়ার 1 নিলাম। কেন নিলাম, কারণ এই যে এখানে 1 আছে। তাইলে আর বাকি কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা নিলাম। নেওয়ার পরে আবার আমরা এটাকে ডিডিএস করব। তাই আবার যদি ডিডিএস করি, তাহলে y2 হয়ে যাবে, y2 হয়ে যাবে। এখন দেখো এখানে একটা টেকনিক দেখো, যখন আমরা প্রথমবার ডিডিএক্স করছি এখানে 1 1 হচ্ছে, তাহলে দ্বিতীয়বার যদি ডিডিএক্স করি অবশ্যই 2 2 হবে, তৃতীয়বার যদি ডিডিএক্স করি 3 3 হবে। মানে একবারে শর্টকাট চিন্তা করতে হবে, এই অধ্যায় 5-6 লাইনের পরিবর্তে 1 লাইন বানাইতে হবে। তাহলে এইভাবে ইনফিনিটি চলতে আছে। অনুরূপভাবে যখন আমরা এখানে y3 এর পরিবর্তে n নিব, তখন এখানে n হয়ে যাবে, এখানে n হয়ে যাবে, আর এটার কোনো পরিবর্তন হবে না। কি বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এরপরে দেখো, এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলছে y = x টু দি পাওয়ার n হলে y সাব n এর মান কত। তাহলে আমরা লিখব y = x টু দি পাওয়ার n, তাহলে y1। y1 মানে কি, এটাকে ডিডিএস করতে হবে। তাহলে ডিডিএস x টু দি পাওয়ার n এর সূত্র কি, nx পাওয়ার n - 1। তাহলে আবার আমরা y2 এর মান বের করব। তো y2 এর মান বের করার জন্য এটাকে আবার ডিডিএস করতে হবে। তো ডিডিএস যদি করি, এখানে n এর তো কোনো কাজ নেই, আছে নাই, তাহলে সূত্র কি, x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি, n x পাওয়ার n - 1, মানে এখানে n বলতে n - 1, ঠিক আছে। তাইলে এখন এখানে n নিলাম, x n - 1 নিলাম, আর এখানে x নিলাম, তাইলে -1 - 1 হিসাব করলে কি -2। তাইলে দেখো, তাইলে y3, তো y3 এর মান যদি আমরা বের করি, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। 1 এর জন্য n কি একবার নিছি, x পাওয়ার n - 1 হয়েছে। তারপর যখন এখানে 2 নিছি, n কে 2 বার নিছি, x টু দি পাওয়ার n - 2 হয়েছে। তাহলে একইভাবে যদি আমরা এখানে 3 নেই, তাহলে n হবে 3 বার, আর এখানে কি x পাওয়ার n - 3 হবে। মানে পুরাটাই কল্পনা, কল্পনা করে কাজ করতে হবে। এইভাবে চলতেই আছে ডট ডট। তাহলে y সাব n, তো যখন আমরা y সাব n নিব, তখন কি যেখানে 3 আছে সেখানে কি n হয়ে যাবে। তাইলে এখানে যা আছে তাই নিলাম, এখানে আচ্ছা এটা নিলাম, হ্যাঁ এটা নিলাম। নেওয়ার পরে দেখো এখানে যদি আমরা 3 জায়গায় n নিই, তাহলে n থেকে n বাদ দিলে কি 0 হবে। x টু দি পাওয়ার 0 মানে কি 1, x টু দি পাওয়ার 0 মানে কি 1, এই জন্য আমরা 1 নিছি।
এখন এখানে দেখো চলতে আছে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর, n মাইনাস ফাইভ, n মাইনাস সিক্স। আর এখানে এক্স টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, তাহলে ওয়ানের আগে কি টু আছে, টু এর আগে থ্রি আছে, এভাবে চলতেই আছে। কি বিষয়টা বুঝতে পারছো? এখন দেখো এগুলাকে আমরা সাজাই লিখলাম, সাজাই লিখলে 1 2 3 4 5 হবে। আর এখানে এগুলাকে আমরা সাজাই লিখলাম n মাইনাস টু, n মাইনাস ওয়ান, n। কি বুঝতে পারছো? এখন এটাকে সাজাবো কিভাবে? প্রথমে ওয়ান, ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, থ্রির পরে ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এভাবে চলতেই আছে। আর এখানে দেখো এনটা এখানে নিলাম, এন এর আগের পদ হলে n মাইনাস ওয়ান, তার আগের পদ হলে n মাইনাস টু, সর্বশেষ পদ কিন্তু n। এখন দেখো, হ্যাঁ রিফাত বলো। আচ্ছা এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 1 2 3 1 2 3 নিলাম, 4 5 6 চলতে থাকবে। আর এখানে দেখো এনটাকে সবার লাস্টে লিখলাম, এন এর আগের পদ হলে n মাইনাস ওয়ান, তার আগের পদ হলে n মাইনাস টু, এভাবে আমরা সাজাই লিখলাম। তাহলে এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 সবার লাস্টে কি আছে n। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় করছিলাম, দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করছিলাম বা তৃতীয় অধ্যায়ের অঙ্ক করছিলাম, আমরা জানি যে 1 2 3 4 5 6 চলতেই আছে। এইভাবে যদি সবার লাস্টে যে সংখ্যা থাকবে পুরোটার পরিবর্তে ওই সংখ্যার সাথে কি ফ্যাক্টরিয়াল নিতে পারবে, মানে 1 2 3 4 5 6 গুণ অবস্থায় থাকবে, থাকার পরে সবার লাস্টে যে সংখ্যাটা থাকবে, সবার লাস্টে কি n আছে, যে পুরাটার পরিবর্তে আমরা সেটার সাথে ফ্যাক্টরিয়াল নিতে পারবো। এটা হলো ফর্মুলা। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ y3। আচ্ছা y2টা কি বুঝতে পারছো? আচ্ছা y2 যদি বুঝতে পারো, এখন y3 দেখো। এখানে আমরা একটা কল্পনা করে নিছি যে যখন এখানে 1 তখন n কে একবার লিখছি, আর এখানে হয়েছে n মাইনাস ওয়ান। যখন 2 হয়েছে তখন n কে আমরা দুইবার লিখছি, আর এখানে n মাইনাস টু হয়েছে। তো একইভাবে যখন আমরা 3 লিখবো তখন কি n কে তিনবার লিখবো, তার মানে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, তিনবার লিখছি, একবার দুইবার তিনবার। আর তারপরে 2 এর জন্য এখানে n মাইনাস টু, তাহলে 3 এর জন্য কি এখানে n মাইনাস থ্রি হবে। এইভাবে চলতেই আছে। নিচেরটা বলা লাগবে না ভাইয়া? আচ্ছা, মানে এই অধ্যায়টাই হলো কল্পনার অধ্যায়, যত শর্টকাটে যত সংক্ষেপে চিন্তা করতে পারো।